প্রিয় প্রণয়িনী সিজন ২ লিখেছেন জান্নাত নুসরাত, পর্ব সংখ্যা ৫৮, কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। চোখ বন্ধ করার পূর্বে মানবী হাসল একটু। সেই হাসির সাথে নিভে গেল তার মনের সকল দুঃখ, বৃষ্টির পানিতে ধুয়ে গেল মনের ভেতরে জ্বলতে থাকা আকাশসম কষ্ট। ঠোঁট ফাঁক করে বেরিয়ে এলো ফাঁপা এক দীর্ঘশ্বাস। পৃথিবীর প্রতিটা একরাশ দুঃখ নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো নুসরাত নাসির। শরীরের এক অংশ পড়ে গিয়ে খসে পড়ল পুরো মাংস। যে জীবনের কাছে হেরে গিয়েছিল, যার অস্তিত্ব মাত্র ২৫ বছর ছিল এই পৃথিবীর বুকে, যে মরে যাওয়ার পর মনে রাখেনি তাকে কেউ, যার হারিয়ে যাওয়া পৃথিবীতে কিছু এসে গেল না। আকাশের বুক থেকে শুকতারা হারিয়ে যায়, তেমন করেই হারিয়ে গেল নুসরাত নাসির। ঠোঁটের কোণে থেকে রইল বিষাদের হাসি। সে সময়েও যে কোনো পরিবারের সদস্যর সংস্পর্শ পায়নি সে, কেউ বাড়িয়ে দেয়নি ভরসা ভরা হাত তার দিকে। এই জীবন এক থেকে পালিয়েছে, এই তো দুঃখ দুঃখ আর দুঃখ, আকাশসম দুঃখ খোদা তার ভাগ্যে লিখে রেখেছিল কে জানতো। এখন নুসরাত নাসির জেনে গিয়েছে, নুসরাত নাসিরদের কখনো হ্যাপি এন্ডিং হয় না। তাদের অকালে ঝরে পড়ে যেতে হয় বক্ষ বৃক্ষের পাতার ন্যায়। এভাবেই শেষ হয় তাদের জীবনের অধ্যায়। আকাশের কালো ধর আস্তরণে ঢেকে গিয়েছে পুরোটুকু, চারিদিকে মানুষের রক্ত, আর পুরোটা আকাশে আষ্টে গন্ধ। ইউনিমার্টেস বিল্ডিংটা আর অক্ষত নেই, দেওয়াল ভেঙে গিয়েছে। একটু আগেই চকচক করতে থাকা বিল্ডিংটার চারপাশে রং উঠে গিয়ে ভুতুড়ে রূপ ধারণ করেছে ইতিমধ্যে। টেররিস্টরা যখন বুঝতে পারল পুলিশ তাদের কথা পরোয়া না করে ভেতরে প্রবেশ করবে, তখনই তাদের শেষ চালটা দিয়ে দিল তারা। তারা কখনো আত্মসমর্পণ করে না আইনের নিকট, তাই হয় মরবে না হয় মারবে। আজ এই সময়ে এসে তারা ঠিক করলো, পুলিশের কাছে স্যালেন্ডার করার তুলনায় বুক উঁচিয়ে এভাবেই মরে যাওয়া ঠের ভালো তাদের নিকট। তাই পুরো বিল্ডিংটা এক লহমায় শেষ করে দিল, সাথে শেষ করে দিল নির্দয়ের মতো একাধিক মা ও শিশুকে। দুপুর ২টো বাজতে বাজতে বাংলাদেশের সকল নিউজ চ্যানেলে খবর ছড়িয়ে পড়ল। নিউজ চ্যানেলের শিরোনাম জুড়ে নিল টেররিস্টের বোমা হামলা ও গুলিতে নিহত সৈয়দা নুসরাত নাসির। পত্রিকাগুলোর প্রথম পাতায় ছাপল টেররিস্টের বোমা হামলার নিকট সৈয়দ চয়েসের সিও সৈয়দা নুসরাত নাসির। কোনো পত্রিকা মোটা করে নুসরাতের ছবি দিয়ে তার সম্পর্কে লিখেছে, কেউ কেউ তো তার পুরো জীবনই তুলে ধরেছে। তাদের সেসব নিয়ে বিরক্ত, অনেকে আবার দুঃখ প্রকাশ করছে। কিন্তু মলের ভেতরে যে সাধারণ জনগণ মারল, তা নিয়ে কারোর কোনো মাতামাতি বা ভ্রুক্ষেপ দেখা দেয়নি। তারা এলিট পর্যায়ে ধন্যট্ট পরিবারের মেয়েকে নিয়েই পড়ে রইল। বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল সেই খবর চারদিকে, কিন্তু তখনও সৈয়দ পরিবারের সবাই অজ্ঞ এই বিষয়ে। তারা নতুন বউ বরণ করার কাজে মেতে উঠেছে। নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্টে দেখা গেল ইউনিমার্টে দেওয়াল খসে খসে পড়ছে, ভেতর থেকে মানুষের পোড়া লাশের খণ্ড বিখণ্ড টুকরো নিয়ে বেরিয়ে আসছে সকলে। কাজে লেগে পড়েছে একদল মানুষ। এই চাঞ্চল্যকর খবর শুনে বাংলাদেশের নিউজ চ্যানেল আটকে রইল না, আন্তর্জাতিক নিউজ পেপার ও নিউজ চ্যানেল পর্যন্ত নিমিষেই পৌঁছে গেল হৃদয় বিদারক লোমহর্ষক খবরটা। ঘড়ির কাঁটা টিকটিক চলছে, ঠান্ডা নিস্তব্ধ বাড়িতে যে শব্দটা যেন বজ্রপাতের মতোই মনে হচ্ছে। বৃষ্টি তখনও থামেনি, অবিরাম ধারায় টিপ টিপ করে পড়ছে ধরণীর বুকে। নীল আকাশটা কালো মেঘের প্রলেপে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। জোহরের আজান দিয়েছে মাত্রই। নাসির সাহেব গোসল শেষ করে বের হয়ে মাথায় টুপি পরলেন। অজুর পানি মুখে লেগে আছে, তার উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। জায়নামাজ পশ্চিম দিকে বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো। দীর্ঘ সময় নিয়ে সিজদা দিলেন। সাধারণ দিনের তুলনায় আজ সময় নিলেন বেশি। সালাত আদায়ে সকাল থেকেই মনে কিছু একটা হচ্ছে তার, আরাম পাচ্ছে না, বুক ভার হয়ে আছে তার। কিছু একটা নেই নেই উপলব্ধি হচ্ছে। সে নেইটা কি তিনি বুঝতে পারলেন না। তাই তো চিন্তার ভঙ্গিমায় মোবাইল হাতে নিয়েই প্রথমে নুসরাতকে কল দিলেন। মেয়েটা ছন্ন ছাড়া, কখন কি করে বলে তা বলা মুশকিল। ইসরাত নিজেকে সামলে নিতে জানে, তাই ইসরাতকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ভদ্রলোকের। নুসরাতকে নিয়ে যত দুশ্চিন্তা, এত উগ্র আর বেপরোয়া হলে জীবন চলে নাকি? শীঘ্রই ভালো দেখে একটা ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দিবেন। এভাবে আর কতদিন? বয়স তো বাড়ছে।
ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। ঠান্ডা নিস্তব্ধ বাড়িতে সেই শব্দটা যেন বজ্রপাতের মতোই মনে হচ্ছে। বৃষ্টি তখনও থামেনি, অবিরাম ধারা টিপটিপ করে পড়ছে ধরনের বুকে। নীল আকাশটা কালো মেঘের প্রলেপে অন্ধকার হয়ে আছে। জোহরের আজান দিয়েছে মাত্রই। নাসির সাহেব গোসল করে বের হয়েছে। এইভাবে আর কদিন? বয়স তো বাড়ছে মেয়েটার, দুশ্চিন্তাও বাড়ছে নাসির সাহেবের। নুসরাতকে নিয়ে যত শত সব দুশ্চিন্তা তারই। এত উগ্র আর বেপরোয়া হলে জীবন কিভাবে চলে? বয়স তো আর কম হলো না, 25 বছর হয়ে যাবে সামনে 30 তারিখে। এত বড় হয়ে গিয়েছে, তারপরও জেদি মেয়েটা একটুও বদলায়নি। কল আজ বাজলো না, রিংও হলো না, ওপাশ থেকে ভেসেও এলো না সংযোগ, সম্ভব হচ্ছে না। নাসির সাহেব চিন্তিত বদনে হেঁটে গিয়ে বসলেন সোফায়। এরই মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত হলেন নাজনীন বেগম। ইসরাতের সাথে কথা বলছিলেন তিনি। জিজ্ঞাসা করলেন বউ নিয়ে আসবে কখন এ বাড়িতে। ওপাশ থেকে হই হুল্লোড়ের শব্দ শোনা গেল। ইসরাত চেঁচে উঠে উত্তর দিল মায়ের প্রশ্নের, আসছি, আধ ঘন্টা সময় দাও। সোফায় গিয়ে বসে পড়ল নাসির সাহেব। টিভি চ্যানেল সামনে, রিমোট চেপে নিউজ চ্যানেলটা ঢুকতে আজকে তাজা খবর দেখলেন। শিরোনামের দিকে চোখ গেল না। চোখ গেল হয়তো এতক্ষণে বসে থাকতে পারতেন না। টিভির সামনে একটা মুখ দেখা গেল, গলায় আইডি কার্ড ঝোলানো, হাতে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে এক ভদ্র মহিলা। পেছনে পুরো শপিং মল দেখা যাচ্ছে। কালো আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে কালো রঙের কয়েকটা কাক। নাসির সাহেব স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন কেমন। মহিলাটা কথা বলতে বলতে আজকের বিষয় বস্তু নিয়ে। এরই মধ্যে হঠাৎ পাগলের মতো হন্তদন্ত হয়ে ছুটে এলো আহান। এসেই হাত থেকে টেনে নিল রিমোটটা। রিমোট চেপে বন্ধ করলো টিভি। নাসির সাহেব অবাক চোখে তাকিয়ে রক্তশূন্য চেহারার দিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আহান উত্তর দিল না। তার সারা শরীর কাঁপছে থরথর করে, হাত দুটো সহ। ছেলেটার মনে হাবভাব দেখে নাজনীন বেগম নিজেও শঙ্কিত হলেন। মনের ভেতর কোডাক দিল তার। একই প্রশ্ন ছুড়লেন তিনিও, কি হয়েছে আহান? রিমোট নিয়েছিস কেন? আহান প্রত্যুত্তর করলো না। রক্তাক্ত চোখে চেয়ে রইল নাসির সাহেবের দিকে। নাজনীন বেগম নিজের হাতের মোবাইলটা সেন্টার টেবিলের উপর তুলে নিয়ে আহানকে আবারও সেটা কেড়ে নিল। ভদ্রমহিলা কিছুটা চটে গেলেন এবার। রিমোট মোবাইল সব কেড়ে নিচ্ছে কেন এই ছেলে? কিছু বলতে দেবে? এরই মধ্যে ল্যান্ডলাইনে কল আসলো। নাসির সাহেব উঠে দাঁড়ালেন। আয়ন আটকানোর চেষ্টা করলো, কিন্তু গরম চোখে তোপে পড়ে আর সাহস পেল না সে। ফোন কানে নিতেই নাসির সাহেবকে সালাম দেওয়া হলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে তৎপর গলায় এলো এক লোকের। ওয়ালাইকুম আসসালাম, মিস নুসরাত নাসিরের বাবার সাথে কথা বলছি? জি হ্যাঁ, বলুন কিভাবে সাহায্য করতে পারি? ওপাশের লোকটা দুঃখ প্রকাশ করলেন, সাহায্যের কথা উড়িয়ে দিলেন। আমি নুসরাত নাসিরের ক্লায়েন্ট। খবরটা আমি পেয়েছি। আপনাদের এই দুঃসময়ে আমি উপস্থিত হতে পারিনি, তাই খুব দুঃখিত। জানি খুব কষ্টের সময় পার করছেন, কিন্তু তাড়াতাড়ি এই শোক যাতে কাটিয়ে উঠতে পারেন সেই দোয়া থাকবে। আজ তাহলে রাখি। নাসির সাহেব হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। লোকটা কিসের জন্য দুঃখ প্রকাশ করছে তার কোনো কারণ খুঁজে পেলেন না ভদ্রলোক। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকানো একবার। আহান আর নাজনীন বেগমকে দেখলেন। মোবাইল কেড়ে নিয়ে এখনোই ঠাই দাঁড়িয়ে আছে। দুয়ে দুয়ে চার মিলাতে কিছু একটা খটকা লাগতো, তাই ফোন রেখে তিনি সরাসরি প্রশ্ন করলেন আহানকে, কি হয়েছে আহান, খুলে বল। নাজনীন বেগম আতঙ্কিত চোখে তাকালো আহানের দিকে। আহান তখনও নিশ্চুপ। আহান, কি হয়েছে বলবি তুই? আহান এবার তাকালো মেঝের পানে। ভদ্রমহিলার শঙ্কা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ঠোঁট টিপল সে, চোখের তারায় ঝলমল করে উঠল। নাজনীন বেগমের প্রশ্নোক্ত চাহনি এড়িয়ে গিয়ে হাত চেপে ধরল সে। অতঃপর অনাকাঙ্ক্ষিত সে খবর দিল, ছোট আপু আর নেই আমাদের মাঝে। মেজমা, মেজো বাবা। নাসির সাহেব বিশ্বাস করতে পারলেন এই কথা। আহানের কথা উড়িয়ে দিয়ে বাতাসে তার হাত থেকে রিমোটটা টেনে টিভি অন করলেন। নাজনীন বেগম তখনও মৃদু আশা নিয়ে তাকিয়ে রইল। টিভিতে সেই সময় সাংবাদিক বলে উঠলেন, অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে বোমা ব্লাস্টে বিজনেস ওয়ার্ডের সফল ব্যবসায়ী সৈয়দা নুসরাত নাসিরের মৃত্যু হয়েছে। তার ডেড বডি মাত্র সিটি সিলেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর স্ক্রিনে ভেসে উঠল নুসরাতের হাসিমাখা চেহারাটা। নাসির সাহেব স্থির দাঁড়িয়ে থাকতে পারলেন না। ধপ করে বসে পড়লেন সোফার ওপর। আর নাজনীন বেগম, তিনি খবরটা দেখার পর চৈতন্য হারিয়ে ঢলে পড়েছে আহানের গায়ের ওপর। পৃথিবীর এক কোণে মরে যাওয়া নুসরাত নাসিরের জন্য পৃথিবী আর থেমকে থাকলো না। বিকেল 3টায় ওপাশ থেকে স্পষ্ট
স্পর্শ করতেই সবকিছু ঠান্ডা হতে লাগলো। এতক্ষণের হুলস্থুল হই হুল্লোড় থেমে গিয়েছে। আকাশে হয়তো আজ খুব অভিমান করেছে, তাই সেও নিজে কাঁদছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও শীতের দিনে এমন আষাঢ়ি মেঘের কারণ কি ভাবা মুশকিল। অনেকেই বলল সকাল থেকে এই মেঘলা পরিবেশ দেখার ধারণা অনেকে খারাপ কিছু একটা ঘটবে, এমন হবে। আর দেখো এখন কিছু খারাপ হয়েও গেছে। হাসপাতালের ভেতরে এখন পর্যন্ত রোগী নিয়ে আসা হয়েছে, তাদের কারো শরীর অবশিষ্ট নেই। কারো হাত আছে, কারো পা আছে, বাকিগুলো নেই। কারো হাত পা কোনোটাই নেই, কারো সাথে মাথা নেই, শরীর আছে। কারো কারো শুধু মাংস খণ্ড পাওয়া গেছে। তা দেখে কিছু কিছু নতুন হওয়া নারী ডাক্তার বমি করে ভাসিয়ে দিচ্ছে। বিকেল 3টে ঘটিকায় ঘড়ির কাঁটায় বাজলে ধরনের বুক চিরে সন্ধ্যার শেষ প্রহর নেমে এসেছে। কিছু সময়ের জন্য বৃষ্টি থেমে গিয়ে ধুম ধরে আবারও বায়ুধারা নিয়ে তারা পতিত হচ্ছে। এই বৃষ্টি ভেজা শরীর নিয়েই সৈয়দ বাড়ির অধিকাংশ মানুষ এসে হাজির হয়েছে হাসপাতালের অভিমুখে। সকলের চেহারা কান্নায় ভেঙে পড়েছে, চোখে মুখ বিমর্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনায় সকলে আত্মায় পানি শুকিয়ে গিয়েছে। মেহেরুন্নেসার মৃত্যুর পর হসপিটালের করিডোরে পা রাখতেই ইসরাতের এই দ্বিতীয়বারের মতো ফিনাইলের গন্ধ নাকে এসে ঠেকল। চারদিক থেকে ভেসে আসছে মানুষের কান্নার হাহাকারের শব্দ। করিডোর দিয়ে যেতে যেতে শত মানুষের হাহাকার ভরা আর্তনাদ কানে আসলো ইসরাতের। চোখ দুটো ভরে উঠল, হাতে তালুতে মুছে নিল। নির্জীব নিষ্প্রিয় বদনে এগিয়ে গেল রিসিপশনের দিকে। একটা সাদা কাপড় পরিহিত ভদ্রমহিলার কাছে জানতে চাইল নুসরাতের কথা। ভদ্রমহিলা বললেন, লাশের নাম কি? কান্নায় ভেঙে পড়া ইসরাত এক মুহূর্তের জন্য থমকালো। এই পূর্বে একটু জীবিত থাকা মেয়েটাকে এখন লাশ হয়ে গেল। সে গম্ভীর গলায় পুলিশ স্টেশনে বসে ধমকে এসেছিল আহানের নবম স্ত্রীকে। পৃথিবীর কাছে সে এখন মৃত লাশ, যার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে, যার শেষ সময়ে কেউ তার পাশে ছিল না, কেউ তার হাত চেপে ধরেনি, কেউ তাকে ভরসা জোগায়নি। নুসরাতের কেউ পৃথিবীতে এত দুঃখ পেতে হবে এতেও ভাবেনি। তারা কখনো কেন অন্যদের মতো সুখী হতে পারে না? নুসরাতরা সবসময় কেন এত অবহেলিত হয়? তারা কখনো কেন অন্যদের মতো সুখী হতে পারে না? তারা মনের ভেতর একরাশ অভিমান জমিয়ে রেখে পাড়ি জমায়। শেষ সময়ে সেই অভিমানের ও প্রকাশ করতে পারে না। এভাবেই অভিমান মনে চাপা রেখে হাজার নুসরাত নাসির হারিয়ে যায়। কেবিনের দরজা ঠেলে ভেতরে ইসরাত প্রবেশ করতেই শরীর কাটা দিয়ে উঠল তার। পুরো শরীর পুড়ে গিয়ে মাংস খসে খসে পড়ে আছে দেহ হতে। চেহারা থোড়াই বোঝা যায় না। পড়ে যাওয়া জীর্ণ শরীরের মধ্যে সেলিন ব্যান্ডের ব্রেসলেটটা জলজল করছে। কাপড় শরীরে চামড়ার সাথে লেপটে গেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় কতটা কষ্ট হয়েছে মানবীর তা ভাবতেই ইসরাতের শরীরে কাটা দিল। দুহাতে আঁচলায় ঢেকে নিল জীর্ণ শরীরটা। গায়ে জড়িয়ে থাকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল এই পর্যায়ে। মনে হলো গলার ভেতর হাজারটা কাটা এসে বিঁধে গেছে মানবীর। কণ্ঠস্বরটা গলার কাছে আটকে থাকায় কথা তো ছিল না, তবে কেন মনে হচ্ছে? বিমর্ষ গলায় চিৎকার করে উঠল, এই এই শুনতে পাচ্ছিস বোন আমার? শোন শোন, তাকা, এই তাকা আমার দিকে। কি হয়েছে তোর? চোখ খোল, এমন শুয়ে আছিস কেন? দেখ দেখ এদিকে তাকা, আমার খুব কষ্ট হচ্ছে। চোখ খোল সোনা, হাস, একটু একটু হাস। ইসরাতের চিৎকারে কেঁপে ওঠে পুরো কেবিনটা। ইসরাত বুঝতে চাইল না নুসরাত আর নেই। গা ধরে ঝাঁকিয়ে ডাকলো অবিরত। বাইরে এসে দাঁড়িয়েছে মৃণয়। ভয়ে হকচকে উঠল ইসরাতের আর্তনাদে। এরই মধ্যে দেখতে পেল আরেকটা পাগল হুড়মুড়িয়ে ঢুকছে কেবিনের ভেতরে। চোখ দুটো লাল হয়ে আছে পাগলটার। মানুষ বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না। কে বলেছে পুরুষ কাঁদে না? এই তো সৈয়দ বাড়ির বাউন্ডেলে হাজারটা প্রেম করা ছেলেটাও কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, চিৎকার করে শরীর ধরে ঝাঁকাচ্ছে মেয়েটার। এই বেমান, তুই বলছিলি না আমাদের ফাঁকি দিবি না কখনো, কখনো আমাকে একা করে পালিয়ে যাবি না, তাহলে একা করে কোন সাহসে চলে গেলি বল? চোখ খোল, কোন সাহসে তুই আমাকে ছেড়ে গিয়েছিস? তোকে এই অধিকার কে দিয়েছে? চোখ খোল নুসরাত, তাকা একবার আমার দিকে। অভিমান করছিস আমার সাথে? অভিমান করিস না। ইসরাতের গলার কাছে কথা দলা পাকায়। পুরো অটল মুখটা একাধিক চুমু খেলো সে। মুখটা দু হাতে অচেলা ধরে নিয়ে নতুন উদ্যোগে ঝাঁকালো। বোন আমার, চোখ খোল। অভিমান করে এভাবে ছেড়ে চলে গেলি তুই? এই অসভ্য বেয়াদব, চোখ খোল বলছি। ইসরাতের বুকের পাশটা শূন্য, ফাঁপা। ইরহামের মতো গায়ে জড়িয়ে অসংখ্য চুমু খেলো সেও। নিস্তেজ হয়ে থাকা মানবীকে ডাকলো, বোন, এই বোন, এই।
দেখ বুকটা জ্বালা করছে, চোখ খোল। তুই না আমার বোন, এত অভিমান করছিস কেন? অভিমান করেছিস বলেই চলে যাবি, এ কেমন কথা? চোখটা খোল না। ইসরাতের ডাকে ইরহামের চিৎকারে নিস্তেজ নুসরাত সোজা হলো না, হেসে উঠল না, প্র্যাঙ্ক করছি বলে ঠাট্টা করলো না, টেনে নিল না ভাই বোনদের বুকের কাছে। মনে রইল ওইভাবেই সাদা কাপড়ে মোড়ানো বেডের সাথে এক জায়গায় একদম নিস্তব্ধ হয়ে। উঠে বসে অভিযোগ করলো না আর। নুসরাতের পৃথিবীর প্রতি আর কোনো অভিযোগ নেই, যে থাকেও না। কারো প্রতি কারো কোনো অভিযোগ থাকে না। তারা হাজারো অভিযোগ নিয়ে মনের ভেতর চেপে দুনিয়া থেকে চলে যায়। কেবিনের বাহিরে দাঁড়িয়ে নিঃশব্দে চোখ মুছে সৈয়দ সাহেব মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যত দ্রুত সম্ভব সব কাজ শেষ করে জানাজা পড়াতে হবে, না হলে এতে লাশের কষ্ট বাড়ে। নিজের শেষ ঠিকানায় যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি রেখে আসা উচিত। চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ফর্মালিটি পূরণ শেষ করতে করতেই চোখের পানি একাধিকবার মুছে ফেলেছেন তিনি। ঝর্ণা বেগম আর রোহিণী বেগম বাড়িতেই, তাদের জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমির আর সৌরভী কি করছে, কতটুকু ওইদিকে সামলাতে পারছে কে জানে। মেজো ভাইয়ের অবস্থাই বা কি, জানে না কিছু। খবর পাওয়া মাত্রই তারা ছুটে এসেছে হসপিটালে। সোহেব সাহেব রিসিপশনিস্ট এর কাছে জানতে চাইলেন মেয়েকে বাড়িতে নিয়ে যেতে পারবো কখন। এক ছেলে বলল লাশ রাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। আপনার আইডেন্টিটি ভালো করে চেক করতে চাইলে লাশের। কথাটুকু শেষ করতে পারলো না, মুখের মধ্যে একাধিক পড়ল ঘুষি, একের পর লাগাতার। কিন্তু কিছু বোঝে ওঠার আগেই আহান হামলে পড়েছে ছেলেটার ওপর। হিংস্র প্রাণীর মতো হিসিস করে উঠে শুধরালো। লাশকে? হ্যাঁ, এই লাশকে? কাকে লাশ বলছিস তুই? লাশ কি? হ্যাঁ, লাশ কি? লাশ বলবি না, ওইটা আমার আপু। চোখ দুটো তপ্ত আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে এতক্ষণে। শক্ত চোয়ালে একাধিক ঘুষি বসালো। ছেলেটার নাক দিয়ে রক্ত বের হলো, তবু আহান ছাড়লো না। পাগলের মতো শুধু জিজ্ঞাসা করলো, লাশকে? লাশকে? লাশ বলবি না? আপু বেঁচে আছে, বেঁচে আছে। আহানের সেই কথা কি সত্যি হলো? না, নুসরাত নাসির আর বেঁচে নেই। এই কঠিন সত্যি না চাইতেও মেনে নিতে হলো তাদের। সোহেব সাহেব স্তম্ভিত ফিরে পেতেই ছেলের কাঁধ ধরে টেনে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বয়স্ক লোকটা মাত্রই তাগড়া হওয়ায় ছেলের শক্তির সাথে পেরে উঠল না। ডাক্তাররা ছুটে এসে টেনে হিসড়ে আহানের হাত থেকে ছেলেটাকে বাঁচালো। তবুও হিংস্রতা যেন এক অংশ কমলো না। চোখ মুখ মুছে পড়ে রইল সে। পারলেই ঝাঁপিয়ে পড়বে, এটাই এগ্রেসিভ আর উত্তেজিত হয়ে উঠেছে সে, যে শেষে ইঞ্জেকশন পুশ করে বেড রেস্টে রাখা হলো আহানকেও। ইসরাত হাজারো ডাকে সাড়া দিল না নুসরাত। উঠে বসলো না গম্ভীর হয়ে, বলল না রঙ্গলীলা করছিলিস, দুটো চোখ প্যান প্যান করে মরে যাচ্ছে। আমি কি মরেছি? এত কেঁদে হেসকে মারছিস কেন? ন্যাকা ন্যাকা মেয়ে মানুষ। নির্লিপ্ত নুসরাত বেডে শুয়ে থাকে অভাবেই। নরম শুভ্র রক্ত পা দুটো রক্তের ছাপ, রক্ত শুকিয়ে পড়ে আছে দেখো। নাকের নোজ রিংটাও সবসময়ের মতোই জলজল করছে এখনো, জানান দিচ্ছে এই তো আমি। কেমন কালো রং ধারণ করেছে দেখো নোজ রিংটা। মুখ চোখের পড়ে আছে লাবণ্যতা সে আগের মতোই, নেই শুধু কষ্টের ছাপ। ইসরাত তাকিয়ে রইল মুখটার দিকে নির্বিশেষে। গাল বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা দু ফোঁটা করে পানি। খুব করে বলতে চাইলো, ইচ্ছেও হলো। বারে স্বার্থপরের মতো সবকিছু থেকে মুক্তি নিয়ে নিলি তুই। কই আমার তো একটা শেষ আবদার রাখলি না। আরো চাপিয়ে দিয়ে গেলি দুজন মানুষের ভার। সেই মানুষ দুটোকে আমি সামলাবো কিভাবে? আগে শিখিয়ে দিয়ে যেতি কিভাবে ওদের সামলাতে হয়, তারপর না হয় পাড়ি জমাতি। লজ্জা করলো না একা আমাকে এইভাবে মাঝ সমুদ্রে ফেলে যেতে? ছি নুসরাত নাসির, তোমার বড়ই লজ্জা কম। নির্লজ্জ তুমি। আমার কি কম কষ্ট হয়? কই, আমি তো মৃত্যুকে সদরে গ্রহণ করি না, কিন্তু তুমি তা করেছো। আমার ঘাড়ে গুরুদায়িত্ব ঝুলিয়ে দিয়ে তুমি পৃথিবী থেকে পালিয়ে গেছো। কেন এটা করলে তুমি? তোমার কি একবার আমার কথা মনে হয়নি? দুটো মানুষের কথা মনে হয়নি তারা তোমাকে হারিয়ে কিভাবে বাঁচবে? এটা তুমি একবারও ভাবনি? একটুক্ষণের জন্য উপলব্ধি করনি? নুসরাত নাসির স্বার্থপর, ভীষণ স্বার্থপর। কাউকে যাওয়ার আগে একবার বলে যাওনি
আর এই পৃথিবী কি না তোমাকে তোমার শেষ ঠিকানায় পাঠানো নিয়ে হাজার আয়োজন করছে। কই নুসরাত নাসির, তুমি দেখছো না কেন? আমি কাঁদছি, তুমি দেখছো না কেন? তোমার বোন কাঁদছে, তুমি শুনতে পেলে না কেন? জানতে পারলে না কেন? তোমার চলে যাওয়ার কারো কিছু এসে গেল না নাসির, নুসরাত নাসির? শুধু গেল এই ইসরাত নাসিরের অনেক কিছু, বয়স্ক দুটো মানুষের অনেক কিছু, কিন্তু তুমি নুসরাত এসব বুঝলে না, ভাবলে না, তাদের কথা একবারও ভাবলে না। কতটা স্বার্থপর হয়ে চলে গেলে তুমি আমাদের সকলকে ছেড়ে। তোমার মৃত্যুতে দুনিয়ার সবাই দেখেছো ব্যস্ত, কারো কোনো কিছু যায় আসে না। তুমি কেন এটা বুঝলে না? শুধু এসে গেল এই ইসরাত নাসিরের এক বয়স্ক নাসির উদ্দিন এর এসে গেল বয়স্ক মহিলা, যে তোমার 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছিল। মেয়ে হওয়া সত্ত্বেও হাজারো মানুষের বিরুদ্ধে লড়ে গিয়েছিল, সেই মানুষটি এসে যায়। তাদের কথা একবারও মনে পড়লো না তোমার? শোনো নুসরাত নাসির, তুমি স্বার্থপরের মতো এই পৃথিবীকে ফাঁকি দিয়ে চলে গেল। তোমার প্রতি আমার অভিমান অনেক অনেক, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। হাসরের ময়দানে তার জবাবদিহিতা করতে হবে তোমায়। কেন তুমি আমার ওপর গুরু দায়িত্বগুলো চাপিয়ে চলে গেলে? তুমিও বেঈমান, মেহেরুন্নেসার মতো তুমিও বেঈমানি করলে। ইসরাতের সেই ভেতরের কথাগুলো শুনলো না নুসরাত, না শুনলো না। মৃত মানুষ এসব শোনে নাকি? তাদের মস্তিষ্ক হৃদয়ের সকল সচলাচল থেমে যায় 7 মিনিট পার হওয়ার মধ্যেই। ইসরাত নাসিরের হাজারো অভিযোগ শোনার জন্য নুসরাত নাসির বেঁচে রইল না। ইসরাত নাসিরও জানতে পারল না মরার পূর্বে নুসরাত নাসিরও তাদের কথা ভেবেছে, তাদের শেষবারের মতো দেখার জন্য তার মন কেমন করেছে। মন করণে ইচ্ছা উকি দিয়েছে, সেই ইচ্ছা তার পূরণ হয়নি, অচিরেই হারিয়ে যেতে হয়েছে তাকে। ক্যালেন্ডারের পাতায় 8 ডিসেম্বর, রাতের অন্তিম প্রহর। তুষারপাত হচ্ছে অবিরাম, নিস্তব্ধ সেই রাতে নিস্তব্ধতা ভেদ করে 3 তলার একটা বিল্ডিংয়ের দোতলার রুমে এসে ঢুকে পড়েছে একটি মানবের চিৎকার। সেই চিৎকারে বিল্ডিংয়ের প্রতিটি কোণা কাঁপছে। বারংবার ফ্লাইট বুক করার কথা বলে গর্জন করছে সে। অতঃপর হুমকি দিল, যদি আগামীকালের ভেতরে তাকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া না হয়, তাহলে ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ দিয়ে দিবে সে। সে কথা হয়তো কাজ করলো, তাই কয়েক লাখ টাকা খরচ করে 9 ডিসেম্বর দুপুরের ফ্লাইট বুক করে দেওয়া হলো। 5টা 59 মিনিট, মাগরিবের আজান দিয়েছে বহু পূর্বে। ইসরাত গতকাল থেকে বসে আছে নুসরাতকে যেই কেবিনে রাখা হয়েছিল সেখানেই। এখন পর্যন্ত তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি, পুলিশের ঝামেলা এসে ঠেকেছে ঘাড়ে। তাই লাশ যাতে পচে না যায় সেজন্য ফ্রিজে রাখা হয়েছে। বাড়ির কি অবস্থা সে বিষয়ে অজ্ঞত সে। শুধু শুনে না নাসির সাহেব নাকি কারোর সাথে কথা বলছে না। মানুষ অতিশয়কে পাথর হয়ে যায়, তেমনই হয়েছেন তিনি। আহান আর নাজনীন বেগমের একই অবস্থা, দুজনেই হুঁশ ফিরে উত্তেজিত হয়ে পড়ছে। তাই ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তাদের। ঘণ্টাখানেক পর পর মিনয়ের দেখা পাওয়া যাচ্ছে। এই সেই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইসরাতের সেই সান্ত্বনার প্রয়োজন নেই। সে নিজেকে বুঝিয়ে দিয়েছে নুসরাত চলে গিয়েছে, ফিরে আসবে না সে। তবুও কেন যেন পড়ে রয়েছে নুসরাতের তখনকার বেড আঁকড়ে ধরে কে জানে। 10 ডিসেম্বর রাতে অলৌকিক এক ঘটনা ঘটল। তখন রাতের প্রথম প্রহর, তুফান শুরু হয়েছে। ইসরাত বৃষ্টিতে ভীষণ ভয় পায়। যখন এই বৃষ্টি হয় তখন ওই এক কোণে এক অঘটন ঘটে। সে বৃষ্টির দিনে মেহেরুন্নেসা হারিয়ে গেল, আবারও একই দিনে বৃষ্টির মধ্যেই নুসরাত হারিয়ে গেল। সেই বৃষ্টি রাতে ভেজা শরীর নিয়ে হুড়মুড় করে হাসপাতালে এক পাগল লোক ঢুকলো। উদ্ভট তার দৃষ্টি, চোখ দুটো ঘোলাটে, উস্কো খুস্কো চুল দেখে কেউই বুঝতে পারে না লোকটা কোনো ভালো ঘরের সন্তান। প্রাইভেট হাসপাতাল হওয়ায় সেখানে রোগীর আত্মীয় ছাড়া কাউকে ইনফরমেশন দেওয়া হয় না। আরও যখন জানতে পারলো কেবিন নাম্বার কত, তখন তাকে জানানো হলো না, সে নিয়ে যে কি হুলস্থুল কাণ্ড সে আর বলতে বাকি নেই। একসময় দেখা মিলল ক্লান্ত শরীরে পরিশ্রান্ত ইসরাতের। সে ঘাড় বাঁকিয়ে হেঁটে আসছে এইদিকেই। আরশকে দেখে মোটেও সে অবাক হলো না। নিস্তেজ গলায় জানিয়ে দিল নুসরাতকে কোন রুমে রাখা হয়েছে। লোকটা ছুটলো পাগলের মতো, ছুটে গেল দিক নির্দেশনার দিকেই, কিন্তু তাকে ভ্রুক্ষেপহীন। ইসরাত কই বেঁচে ছিল যখন, তখন তো একবারও ছুটে আসলো না। এখন মরার পর
খবর আসে সবাই। চোখ গেল হাসপাতালের ট্রান্সপোর্ট গ্লাসের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে হেলাল সাহেবের পরিবার। ইসরাত দেখেও যেন দেখলো না, অশরীরীর মতো হেঁটে চলে গেল অন্যদিকে। গায়ের ওড়নাটা একপাশে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। আর ওর যখন ধীর পায়ে বরফ শীতল রুমটায় প্রবেশ করলো, বুকটা ধক করে উঠলো তার। হয়তো সাদা বিছানায় নুসরাত শুয়ে আছে। আরশকে দেখে উঠে বসছে না। গায়ে জড়ানো সাদা রঙের একটা কাপড়। গ্লাস ঠেলে ধীর পায়ে প্রবেশ করতে গা কাটা দিয়ে উঠল মানবের। নুসরাত তখনও শুয়ে, চোখ বন্ধ করে, নিজ আত্মমগ্নায় বিভোর। ভেতরে ঢুকতে ঢুকতে আরশ সাহসী গলায় মেয়েকে বলল, মি আমরর, আমি এসেছি। চোখ খোল তুই, তাকা একবার। নুসরাত তাকালো না, চোখ বন্ধ করে পড়ে রইল নিস্তেজ দেহ। আরও সে এগিয়ে গিয়ে দুহাতে আগলে ধরল মানবীর জীর্ণ শরীরটা। নড়াচড়া খেতেই পুরো শরীর থেকে একতলা মাংস খসে পড়ল। আরও সাতকে উঠল তাতে। বাচ্চাদের মতো করে জানতে চাইলো, ব্যথা পেয়েছিস? খুব ব্যথা পেয়েছিস নুসরাত? সত্যি তোকে ব্যথা দিতে চাইনি। আরশের কথায় প্রত্যুত্তর আসলো না। ঝলসে যাওয়া চেহারাটার দিকে তাকিয়ে নীরবে কয়েক পল কাটলো। আরশ ঢোক গেল। গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডে ধামধাম শব্দ হচ্ছে, কিন্তু কিছু একটা বলতে গিয়ে বারংবার আটকে যাচ্ছে সে। কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। তাই আরশ তাকিয়ে রইল মানবীর দিকে নির্বিশেষে। কখনো তাকানো হয়নি এভাবে, ভালো করে তাকাতে পারে না। কখনো সে নুসরাতের দিকে মেয়েলি অহংকার আবৃত মুখটার দিকে 5 সেকেন্ডের বেশি কখনো তাকিয়ে থাকিছে বলে মনে হয় না তার। যদি কোনো অঘটন ঘটে যায় সেই ভেবে, কিন্তু সেই অঘটন তবুও ঘটলো তার মধ্যে। পুরুষালী প্রেমিক সত্তা তৎপর হলো মেয়েটার জন্য। আরশ নিজেই যতই বলুক সে মেয়েটাকে ঘৃণা করে, কিন্তু তার হৃদয়ে মেয়েটার জন্য আকাশসম প্রেম, ভালোবাসার অস্তিত্ব নির্নিশেষ রয়েছে। কিন্তু আরশের হৃদয়ের প্রতিটা হৃৎস্পন্দ জানে সে সৈয়দ বংশের ঘাড়তারা মেয়েটাকে প্রখর থেকে প্রখরভাবে ভালোবাসে। কখনো বলতে পারেনি সৈয়দ বংশে জন্ম নেওয়া জেদ এতটা প্রখর ছিল। সে কখনো মাথা ঝোঁকানোর কথা মস্তিষ্ক আনতে পারেনি। সে যদি সেই বছর নুসরাতের সামনে মাথা ঝুঁকিয়ে ফেলতো, তাহলে আজ এই দিনটা হয়তো দেখতে হতো না তাদের। তার হৃদয়ের গভীরে ঘাপটি মেরে থাকা মেয়েটা এভাবে অচিরে হারাতে হতো না। মানব নিজে দোষ দিল। মেয়েটার এমন হওয়ার জন্য সে দায়ী। অশ্রু রুদ্ধস্বরে প্রেয়সীর কাছে সাহসা স্থগতি করল। সব আমার জন্য হয়েছে, সব দোষ আমার, আমাকে ক্ষমা করবি না, কখনো না, বুঝেছিস? অতঃপর কয়েক পলক কাটল। নুসরাতের চেহারা অবলোকন করতে করতেই বাহির থেকে ধূপধাপ বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। শরীরের প্রখরতার পাতলা শার্ট পরিহিত আরশের ব্রিটিশ পুরুষের মতোই উঁচু নাকটা লাল হয়ে গেছে। ঠোঁট দুটো একইভাবে রক্তলাভ। আকস্মিক তার চির নিস্তবতা ভেদ করেই ভেসে এলো মানবের কঠিন অশ্রুসিক্ত স্বরের সহজ ভালোবাসার স্বীকারোক্তি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। তুই শুনতে পাচ্ছিস, তাই না নুসরাত? বল, কথা বল, কথা বলছিস না কেন? মানবের কতর স্বরে কণ্ঠ থমকালো সেকেন্ডের জন্য। সে জানতে পারল না তার প্রেয়সী শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে এই শব্দগুলি শুনতে চেয়েছিল। পুরুষালী শক্ত সমর্থ স্বরটা ভঙ্গুর। আবারও তার প্রত্যুস্বর হলো, মাই প্রিন্সিয়াস গর্জিয়াস লেডি, চোখ খোল প্লিজ, অভিমান করে থাকবি না এভাবে। হে নুসরাত। আরও সে দুহাতে অঞ্চি পড়ে প্রেয়সীর সমস্ত বদন ভরটা স্বর কান্না জ্বর করে গিলে নিল। চোখ দুটো ক্ষণে ক্ষণে লাল হয়ে আসছে। বয়স বাড়ার সাথে সাথে অ্যালার্জিও তরতর করে বাড়ছে। নাক দিয়ে সুরসুরিয়ে রক্ত বের হয়ে আসছে তার। হাতে তালু দিয়ে বিতৃষ্ণা নিয়ে তা মুছে নিল সে। ডাকলো আবারও কাতর স্বরে, হেই হেই, ওপেন ইউর আই, লুক অ্যাট মি। এই নুসরাত, চোখ খোল, কথা বল, কথা বলছিস না কেন? স্পিক আপ। প্রাণ করবি না একদম। আই হেট প্রাঙ্কস, এসব একদমই মজা আমার যায় না। থেমে গিয়ে নুসরাতের নাম ধরে গর্জে উঠল লোকটা, নুসরাত। কিন্তু নুসরাত নড়ে না। আরশ প্রেয়সীর জীর্ণ হাত পুড়ে নিয়ে নিজের হাতের মুঠোয় চিৎকার দিয়ে ডাকে প্রেয়সীর নাম ধরে, তবু ওপর থেকে শব্দ ভেসে আসে না। নিস্তব্ধ থাকে সবকিছু। আরশ হাল ছেড়ে দেয়। মেয়েটাকে কোলে তুলে নিয়ে সে দাঁড়ায় কাচের গ্লাসের সামনে। সামনে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থামবার নয়। কানের কাছে ঠোঁট দিয়ে নরম স্বরে আওড়ায় সে, ইউ নো নুসরাত, হাউ মাচ আই হেটস ইউ, আই হেট ইউ। আরশ থামে, শ্বাস
স্নেহ শীতল স্বরে নমনীয়তার সাথে ডাকে নুসরাতকে। অবিরাম ডেকে চলে মেয়েটাকে। ওপাশ থেকে তখনও নির্লিপ্ত, কোনো উত্তর পায় না সে। যেদি মেয়েটা রেহে নির্লিপ্ত রাগ চেপে থাকে আরস। ক্রোধাতীত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, তোকে বলেছিলাম না সুখে থাকলে না কেন? সবাই কেমন মাছ সমুদ্রে ফেলে দিয়ে তুই কেন পালালি? এই কথা বল, এই বেঈমান, এই। সেকেন্ড কয়েক থামলো। নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার। আমাকে বিশ্বাস করিস না তুই? আমার অপেক্ষা করলি না কেন? আমি তো ফিরে আসতাম। অপেক্ষা করলি না কেন? এমন নাগফিরা দেশে পালালি কেন? স্পিক আপ, ড্যাম ইট। আরশের চিৎকারে নুসরাতের কিছু এসে গেল না। স্বার্থপরনে গা এলিয়ে শুয়ে থাকলো তারই কোলে। আরশকে ডেঙিয়ে হেসে উঠল না, বলল না, আরশ ভাই কাঁদছেন আপনি? কাঁদছেন তাই না? ইস। আরশ তাকিয়ে রইল নুসরাতের দিকে। শীতকালে অপছন্দ নুসরাতের, আর সেই অপছন্দের মাসে সে পাড়ি জমিয়েছে সবাইকে ছেড়ে পড়েই ওপারে। গলার কাছে আবারও কিছু দলা পাকাচ্ছে। আরও সে হৃদযন্ত্র কথা বলার উদ্যোগ হচ্ছে ভীষণ পুরুষালী অশ্রুসিক্ত কণ্ঠটা বড় কাতর শোনালো। তুই বারবার বলতি না শীতকাল অপছন্দ করিস? আমি হেসে উড়িয়ে দিয়েছি, আমার শীতকাল পছন্দ বলে। নুসরাত থমকালো সে। ঢোক গিলে নিয়ে নিজে শান্ত করার প্রচেষ্টা করে বলল, শীতকাল আমার ভীষণ পছন্দ। আর আজ দেখ, সেই শীতে আমার কাছ থেকে আমার সব কেড়ে নিল। তোকে কেড়ে নিয়েছে আমার থেকে এই শীতকাল। সোসাইটির মসজিদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে আসলো। ইমামের গলা স্বর ব্যথিত, সামান্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির বুধবার দুপুর 1:15 নাগাদ সিলেটের সিটি ইউনিমার্ট মলের সামনে ইন্তেকাল করেছেন। আজ বাদ আসর বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজার নামাজে আপনাদের উপস্থিতি এবং দোয়া কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ জানাজা হয়েছে মোমোকের, নুসরাত আর নেই। আজ জানানো হয়েছে মোমোকে, নুসরাত আর নেই। ঢাকা থেকে সিলেটের ফ্লাইট বুক করেছে সে। বিকাল 3টে এসে পৌঁছাবে সিলেট এয়ারপোর্টে। ঘণ্টাখানেক লাগবে তাহলে নাসির মঞ্জিলে আসতে। মোমো কি মামা বাড়িতে ফিরে নুসরাতকে দেখতে পাবে না কে জানে। ভাবতে গিয়ে কপাল ঘেমে ওঠে। কান্নাটা দলা পাকিয়েছে গলার কাছে তার। নাসির মঞ্জিলে সামনে বড় গেটটা খুলে দেওয়া হয়েছে। একদল মহিলা এসে জড়ো হয়েছে বাড়ির সামনে। হাই দুঃখ প্রকাশ করছে। নাসির সাহেব হুইল চেয়ারে বসে, দাঁড়িয়ে থাকার শক্তি নেই। বয়স্ক লোকটা মেয়ে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। পা দুটো প্যারালাইজড হয়ে গেছে। এখন সঙ্গী হয়েছে হুইল চেয়ার। গায়ে সাদা পাঞ্জাবি জড়ানো। মেয়ে হারানোর শোকে গত দুদিনের মুখে বয়সের ছাপ বেড়ে গেছে তার। হুইল চেয়ার ঠেলে নিয়ে এসে বাড়ির সামনে দাঁড় করালো ইরহাম। শেষ গোসল দিয়ে খাটিয়ায় শোয়ানো হয়েছে নুসরাতকে। খাটিয়ার কাছে এগিয়ে এসে বসলো আরশ। শেষবারের মতো জ্বলে গিয়ে চৌকি হওয়া চেহারাটা দেখে নিল। নরম স্বরে কানের কাছে আওড়ালো, ওপারে আমার জন্য অপেক্ষা করিস, আমি খুব তাড়াতাড়ি তোর কাছে চলে আসব। আর শোন নুসরাত, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। অতঃপর আরশ খাটিয়ার এক পাশটা তুলে নিল। অন্য পাশ সোহেব সাহেব। নাসির সাহেব উঠে দাঁড়াতে পারলেন না। নিজের অক্ষমতার অকঠ্য রইলেন। বাবা মায়ের আগে সন্তানের মৃত্যু বাবা মা কখনো মেনে নিতে পারে না। আর এই মেয়ে জেলজন্ত সেদিন বেরিয়ে গেল বাড়ি থেকে, আর ফিরে আসলো লাশের গাড়িতে। ইসরা চুপচাপ বসে রইল, সবকিছু দেখলো। উঠে গিয়ে ধমকানোর ইচ্ছে হলো, কিন্তু থামে কি হবে? সবার ওই শেষ ঠিকানা তো ওই 3.5 হাত কবরটা। আহান আর নাজনীন বেগম দুজনেই কথা বলছে না। পাথরের মূর্তির মতো বসে আছে তারা। দুজনের একজনকে দেখা মিলল না কোথাও। গেট দিয়ে খাটিয়া বেরিয়ে যেতে গেলেই জাইন আরশ সোহেব সাহেবকে নিয়ে যেতে দেখা গেল। ক্ষণে ক্ষণে চোখের পানি মুছছে পাঞ্জাবির হাতায় সবাই। তাদের অনুসরণ করে এগিয়ে চললেন নাসির সাহেব আর ইরহাম। পেছনে শুধু পড়ে রইল ইসরাতের শূন্য দৃষ্টি আর খালি বাড়ির হাহাকার। এই পর্বটা এখানেই শেষ। নিচে হচ্ছে লেখিকার নোটস। আপনাদের সেন্টি খাওয়া দেখে আমার হাসি পাচ্ছে। রেসপন্স না হলে আরশ, ইরহাম, আহান সবগুলোকে ইন্নানিল্লাহ করে দিব।